লোকসভা নির্বাচন ও আদানির দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকেই ভালো সময় যাচ্ছে না নরেন্দ্র মোদীর। নানামুখী সংকট ঘিরে ধরেছে ভারতের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনা এবার নিয়েছে নতুন মোড়। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার প্রভাব এবার পড়তে যাচ্ছে ব্যবসায়িক খাতে। বাংলাদেশকে শায়েস্তা করতে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিল্লির ব্যবসায়ীদের। যত রকম ইত্রানি আছে সব রকমই করছে নানাভাবে, তারা থেমে নেই। বাংলাদেশ তার মতন করে অ্যাকশন নিচ্ছে। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরা বন্ধুত্ব দিব। বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়। লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারা শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। ভারতের অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে। ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটা ক্ষমা আছে। আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো। যারাই ক্ষমতায় যায় তারাই তো দুর্নীতি করে। দুর্নীতি ঢাকতে তো সচিবালয়ে মন্ত্রণালয়ে আগুন লাগাই দিয়েছে, সব ফাইল চলে ভস্ম হয়ে গেছে। আমাদের আজকের বিষয় হচ্ছে কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেঁসে যাবে সচিবালয়ের। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বেশি থেকেই বুঝেই গেছেন কতটা চাঞ্চল্যকর আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন। স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক দেখে আসি। ও আদানির দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকেই ভালো সময় যাচ্ছে না নরেন্দ্র মোদীর। নানামুখী সংকট ঘিরে ধরেছে ভারতের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। এর ফলে ভারতে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন। এমন পরিস্থিতিতে কোন দিকে যাবেন মোদী, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের। এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন। বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের উপর, ঠিক তখন মোদী প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর 16 বিলিয়ন বা $1,600 কোটি রেমিটেন্স অর্জন করে, যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ। কিন্তু বর্তমানে মোদী প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারত হটাও এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এখন তুঙ্গে। দেশপ্রেমিক বাংলাদেশিরা এখন ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানাচ্ছে, যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যা মোদী সরকারের উপর চাপ। ভারতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। এছাড়া আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মোদী হটাও স্লোগানে মুখরিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে, যেখানে লেখা হয়েছে মোদী হটাও, দেশ বাঁচাও। এই পরিস্থিতিতে মোদী প্রশাসন এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের আজকের বিষয় হচ্ছে কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেঁসে যাবে সচিবালয়ের অনেকে। প্রিয় দর্শক, বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমরা তা নিতে চাই। সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। পেরিয়ে গেছে একদিন, এখন পর্যন্ত কি যথার্থ তদন্ত শুরু হলো? এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা, ষড়যন্ত্র, না স্রেফ দুর্ঘটনা? নানা ধরনের প্রশ্ন উঠছে যে তড়িৎ গতিতে তদন্ত করা প্রয়োজন, সেই তদন্তটি হচ্ছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন। আমি কিছু প্রশ্ন রাখছি, সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। প্রথম বিষয় হচ্ছে
রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে। আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব, যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে, মানে বৃহস্পতিবার রাতে, নতুন আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়। আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম, তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন বিভাগের। এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান করা হয়, তার নেতৃত্বে 7 সদস্যের কমিটি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় ওঠে। সেখানে একটা অভিযোগ ওঠে খালেদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফ্যাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন। এইরকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো, যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে, সেই কমিশনের প্রধান করা হলো। এই যখন সমালোচনা, নিন্দা বা তোলপাড় অবস্থা, তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না? কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা, তদন্ত করা যাবে কিনা, প্রকৃত অর্থেই দোষীরা বের হয়ে আসবে কিনা? তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবার পরে আবার পরিবর্তন করতে হলো কেন? আগে যাচাই বাছাই করা হলো না? এই প্রশ্নটি কিন্তু জোরে সোরে উঠছে। তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল। কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা। এই বিষয়ে অবশ্যই যথাযথভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, কেন ট্রাক চাপা দেওয়া হলো? আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার 2 ঘন্টারও বেশি সময় পরে এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান, 2টো থেকে 2:30টার মধ্যে। অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে। যাই হোক, এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হলো, কিন্তু সচিবালয়ের সামনের রাস্তাটি বন্ধ করা হলো না। ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি? তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেওয়া হলো না? সচিবালয়ে আগুন লেগেছে, এটা তো একটা ভয়াবহ ঘটনা। সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে, ফায়ার ফাইটাররা কাজ করবেন, অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে। এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে, ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন? তারা কেন এই অবহেলাটি করলেন? এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি, ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সুহানুজ্জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন, এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে। এই যে ট্রাক চাপা দিল, এর পেছনের ঘটনা কি? ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো স্যাবোটেজ বা ষড়যন্ত্র আছে কিনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি। প্রিয় দর্শক, দেখুন, রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন, সেই কাজটিও হয়নি। এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বিডি নিউজ 24.com কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতরও দেখেছি যেগুলো ওখানে থাকতো। তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি, সেই কবুতরগুলো ওইখানে থাকতো? আমরা যতটা জানি 5ম এবং 6ষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে। এই কবুতরগুলো ওইখানে যে থাকতো, এটা কেন আগ বাড়িয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন? তাকে তো এখন ওই কবুতরগুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে, নইলে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে। কারণ কবুতরকে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক, যিনি আবার তদন্ত কমিশনের সদস্য সচিব, তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকতো। মানে তিনি আগেই নালিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা, তার নাম শাহজাহান শিকদার, তিনি বিডি নিউজ 24.com কে বলেছেন যে 7 নম্বর ভবনের 7ম এবং 8ম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 7 বা 8 তলায় তিনি বলেছেন। আমরা যতটা জানি যে 8 তলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে, সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয়? আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি, কুকুরকে উঠতে তো কখনো দেখিনি। যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন, প্রধান গেট পার হলেই হাতের ডানেই যে ভবনটি, সেটি হচ্ছে 7ম ভবন। এখানে 10টি তলা রয়েছে। এই ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। আমাদের এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের মধ্য থেকে যে 2 জন প্রতিনিধি আছেন, 3 জন আছেন, 2 জনকে দপ্তর দেওয়া হয়েছে। তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তাদের দপ্তর কিন্তু এখানে রয়েছে। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর এখানে আছে। আর এত সব দপ্তরের মধ্যে সম্পূর্ণরূপে পড়ে গেছে নাহিদ ইসলামের ডাক ও টেলিযোগাযোগ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবগুলো অফিস। সন্দেহজনক নিশ্চয়ই। এখন প্রশ্ন হচ্ছে, কবুতর কেন পাওয়া গেল তার সুস্পষ্ট কারণ বের করতে হবে। কুকুর কেন পাওয়া গেল তার কারণ বের করতে হবে। কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়নি যখন ফায়ার সার্ভিস অপারেশনটি শুরু করলো? আর ওই সময়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন? এই প্রশ্নগুলোর উত্তর বের করুন, তাহলে দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবালয়ের অনেকে থাকতে পারেন, সেটিও স্পষ্ট হয়ে যাবে। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন অল লাইফ। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? এই আপনাদের গলার আওয়াজ। আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না? চাই। ঐক্যের কোনো বিকল্প নাই। গত 50 বছর তো দেখেছি এই ডিসইউনিটি, অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দিয়ে চিল্লায় বলেন, ঠিক কিনা? আমাদের তাফসীর মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসীর মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করবো না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বোঝে নাই বোধহয়? ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না? ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বোঝে নাই বোধহয়? প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন।
আপনারা শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাকে, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? এদিকে শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত। দ্য ইকোনমিক টাইমস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আগামী নির্বাচন নিয়ে আবারও পাল্টাপাল্টি শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে আগের চাইতে অনেক বেশি কঠোর অবস্থান প্রদর্শন করা হচ্ছে এবং তাদের কঠোরতা দিনে দিনে বাড়ছে, আমরা এটাই খেয়াল করছি। এবং সরকারের দিক থেকে সরকারের একজন উপদেষ্টার কিছু বক্তব্য গতকাল, সেটাকে এক ধরনের কাউন্টার দেওয়ার জন্যই বলবো, কারণ এই ধরনের ঠিক এই বক্তব্যটা যে নতুন তা না। এই বক্তব্যটা ইনফ্যাক্ট ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন তাদের পক্ষ থেকে নাহিদ এবং আসিফ, তারা দুজন মাঝে মাঝেই এই ইস্যুতে কথা বলছেন এবং তাদের এই বক্তব্য এবং তাদের কিছু বক্তব্য আমি ইভেন প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথেও কন্ট্রাস্টিং বলে মনে করি। তাহলে প্রশ্ন আসতে পারে, সরকারের সাথে মানে একেবারে প্রধান উপদেষ্টার সাথে ছাত্র উপদেষ্টাদের কি কোনো মতদ্বৈততা আছে, অথবা এটি কি সরকারের কোনো কৌশল? এই প্রশ্নটা আমরা করতে পারি যে প্রধান উপদেষ্টা একটা কথা বলছেন আর ছাত্ররা মাঠে কিছু কথা রাখবেন। বিএনপি সাম্প্রতিক সময় একটা খুব টাফ কথা বলেছে, সেটা দিয়ে আমি জনাব আসিফের কথায় আসবো। এখানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বিএনপি বেশ আগাম নির্বাচন চায় এবং তারা মনে করেন নির্বাচন দিতে দেরি হলে মাঠে এমন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে যে অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচনটাই হবে না। মানে শেয়ার বিজের একটা রিপোর্টে এই ধরনের কথা দাবি করা হচ্ছে এবং এখানেই আমার মনে হয় যে এই আলাপটা ছিল, আগে বলা হয়েছিল। সেই জায়গায় আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন, যেটা আসলে খুব টাফ কথা বলে বলছিলাম যে সাম্প্রতিক সময় এত কঠিন কথা বিএনপির কেউ বলেননি। তিনি বলছেন ঠাকুরগাঁও একটা জনসভায়, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? যদি পরিবর্তন চান তবে 5 আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। মানে এটা খুবই টাফ কথা, যদিও আমাদের এটা একটু মানে ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখতে হবে। এটা একটা জনসভায় দেয়া বক্তব্য। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা জনসভায় একটু কঠোর কথা, একটু উত্তেজক কথা বলেন, এই ধরনের টেন্ডেন্সি আছে। তবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সেই রকম রাজনীতিবিদ মনে করি না। উনি যেভাবে বলেছেন কিছুটা রেটরিক্যাল থাকলেও তিনি মনে করেন, কারণ শান্তভাবে বিএনপির কাছ থেকে বিভিন্ন নেতার কাছ থেকে ঠিক একই ধরনের বক্তব্য আমরা দেখেছি যে না, মানে নির্বাচনটা পাওয়ার জন্য লড়াই করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটা কথা বলি যে প্রধান উপদেষ্টা যে তার ভাষণে, সর্বশেষ ভাষণে নির্বাচন নিয়ে যে আউটলাইনের কথা বলেছেন, সেটা কি যথেষ্ট ছিল না? আমার কাছে মনে হয় তিনি তারিখ ঘোষণা করে দেওয়া ছাড়া সবই করেছেন এবং প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা সেই রকমই মনে হয়। উনি নির্বাচনে আগে যদি খুব বেশি সংস্কার কিছু না হয় তাহলে 25-এর মধ্যে নির্বাচন হবে, আর অল্প কিছু সংস্কার করতে যদি সবাই অ্যাগ্রি করে তাহলে আরও 6 মাস সময় লাগতে পারে, 26 সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত সর্বোচ্চ সময়, এটা তার বক্তব্যে আছে। এবং আমরা খেয়াল করবো যে নির্বাচন কমিশনও 25 সালেই নির্বাচন হবে, এটা ধরেই তার প্রস্তুতি তারা রাখছেন, এরকম নিউজ আমাদের পত্রিকায় এসছে। সুতরাং এই পর্যায়ে এসে এটাকে আমরা খুব আনসার্টেন বলতে পারি না। হ্যাঁ, আমরা যদি আগামী 6 মাস পরে তখন একটা আরও পরিষ্কার পরিস্থিতি দেখা যাওয়ার দরকার হবে, তখনও যদি দেখি যে না এটা ঠিকঠাক মতো হচ্ছে না, তখন প্রশ্ন আসতে পারে। সো এই পর্যায়ে আমি এটাকে ভুল মনে করি না। কিন্তু আমরা দেখছি যে বিএনপি নির্বাচনের ব্যাপারে আরও স্পষ্টতা তাই চাইছে, বিএনপি আরও স্পেসিফিক সময় ফ্রেম চাইছে সম্ভবত। আমি ধারণা করি এটা আসলে তাদের যে চাওয়া। আমরা খেয়াল করেছি বিএনপি এর মধ্যে তার সাথে জোটে যারা ছিলেন তাদের সাথে আবার আলোচনা করেছেন, বৈঠক করেছেন, তাতে তারা 25-এর মধ্যেই যাতে নির্বাচন হয় সেটা চাইছেন। এমনকি জামাতও এটা চাইছেন, যদিও জামাত এক সময় এই ব্যাপারটাকে বিএনপির চাওয়াটার বিরুদ্ধে দাঁড়াচ্ছিল। জনাব আসিফ যে কথাটা বলেছেন, তিনি উত্তরবঙ্গ সফরে আছেন। আমরা দেখেছি এর মধ্যেই তার উত্তরবঙ্গ সফরের হেলিকপ্টার ভ্রমণ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আর এই আলোচনাগুলো আসতে পারে। এবং যেটা সুন্দর ব্যাপার, জনাব আসিফ সেটা ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন। আমরা ব্যাখ্যায় সন্তুষ্ট হই না হই, কিন্তু এই জিনিসটাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশে চাই। কোনো একজন উপদেষ্টা যিনি আসলে একজন মন্ত্রীর পদমর্যাদার মানুষ, তার বিরুদ্ধে মানুষ সমালোচনা করতে পারছে, ইচ্ছে মতো সমালোচনা করতে পারছে, কেউ কেউ অনেক কঠোর ভাষা ব্যবহার করছেন, কিন্তু একজন সেন্সিটিভ মানুষ, একজন জনগণের মতকে আমল দেয়া মানুষ, মতকে মূল্যায়ন করা মানুষ, তিনি তার জায়গা থেকে ব্যাখ্যা দিচ্ছেন। তার ব্যাখ্যা পছন্দ না হলে এটা খুব চমৎকার যে উনি মনে করছেন তার এই ব্যাখ্যাটা দেওয়া দরকার। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে এমন কিছুই চাই যেখানে এই ব্যাখ্যাগুলো আসবে, জনগণকেই মূল বিষয় বলে মনে করবেন। ভুল সত্য আমরা এই আলোচনায় আমি ঢুকছি না, আমার আলোচনার বিষয় আজকে ডিফারেন্ট। প্রথম আলোর হেডলাইন হচ্ছে এই নির্বাচন
একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, এই কথাটা আমরা রিপিটেডলি জনাব নাহিদকে বলতে শুনেছি, জনাব আসিফকে বলতে শুনেছি, এমনকি সরকারের বাইরের মানুষকে বলতে শুনেছি, কিন্তু সরকারের মধ্যের মানুষের বলার মধ্যে একটা প্রবলেম আছে। আমি সেই জায়গাটা উনির বক্তব্যটা আমি একটু পড়ি। এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল তা হলো স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সব প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে দেওয়া হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফা বাস্তবায়নের জায়গা থেকে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল করি, সংস্কার শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, আমরা ধারণা করছি 2 সহস্রাধিক মানুষ শহীদ ও 20,000-এর বেশি আহত। এরপরে কথাটা খুব ইম্পর্টেন্ট, এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। আপনারা জানেন আমাদের কমিশনগুলো 3 মাসের মধ্যে মতো সময় হয়ে যাচ্ছে, তারা প্রস্তাবনা দেবে, তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব, মানে সংস্কার করব, এটা ক্লিয়ার ম্যান্ডেট আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা কি সেই ম্যান্ডেটটা আসলেই আছে বলে মনে করেন? এই প্রশ্ন আসবে। ডেইলি স্টারের সাথে একটা ইন্টারভিউতে, একটা ভিডিও ইন্টারভিউ ইউটিউবে পাওয়া যায়, পুরোটা শুনে নেবেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য সেখানে আছে। প্রধান উপদেষ্টা বলছেন একটা জায়গায়, হেডলাইনেই ডেইলি স্টার এভাবে করেছে, আমরা শুধু ফ্যাসিলিটেটর, কোনো শাসক না। এখানে ভিডিও যদি আপনারা দেখেন দেখবেন সংস্কার নিয়ে উনি বসার কথা, সংস্কার করতে চান ডক্টর ইউনূস, এটা আমরা সবাই চাই আসলে, কিন্তু উনি বারবার বলছেন সংস্কার উনি করতে পারবেন না, এটা ওনারা এটা করার কেউ না, উনি এই ধরনের ভাষাও ব্যবহার করেছেন। একটা পর্যায়ে যখন প্রশ্ন করা হয় তাকে যে যদি না চাওয়া হয়, উনি বলছেন না হলে নেই, নির্বাচন দিয়ে দেব, সংস্কারের কোনো প্রয়োজন, এমনকি উনি ওনার ইলেকশনের টাইম লাইন জানাতে ওই জায়গা থেকে পাল্টে যাননি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টা যদি তাই মনে করেন, তার মানে বাংলাদেশে কোনো সংস্কার ছাড়াও একটা নির্বাচন হতে পারে, এটা ক্লিয়ার। যদি শেষ পর্যন্ত ঐক্যমত্য না হয় তাহলে উনি সেটা করবেন না, গায়ের জোরে করবেন না, এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। সংস্কার চাপিয়ে দেওয়ার জিনিস না, চাপিয়ে দিয়ে সংস্কার ধরে রাখা যায় না, বরং সেটা সোসাইটিতে অস্থিরতা তৈরি করে, আমি এটা সত্যিই বিশ্বাস করি। সুতরাং উনি খুবই সঠিক পথে আছেন, এবং সরকার যদি এই লো প্রোফাইলটা রাখতে পারে সেটা বরং ভালো হবে। তারা ফ্যাসিলিটেটর, তারা যদি সবার সাথে ওই রকমভাবে বসে যে আমার কোনো এজেন্ডা নাই, আমি আপনাদের সবার সাথে বসছি, আমার কিছু বক্তব্য আছে, যদিও আমি অবশ্য প্রথম থেকে একটা কথা বলছিলাম, এই সরকার নিজস্ব স্টেক আছে, এই সরকার কোনো অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া একটা সরকার, কিন্তু তারপরও ডক্টর ইউনূসের মতো লো প্রোফাইলটা রেখেও যদি তারা বলেন সেটা বরং ভালো হয়। কিন্তু আমরা খেয়াল করছি সরকারের দিক থেকে যখন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলছেন, সেখানে যখন আবার ছাত্র উপদেষ্টা এরকম বলছেন, এবং বাইরের যারা আছেন নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি যারা আছেন, তারা এখনো দল হয়ে ওঠেননি, তারা আসলে দল হবেন না, কিন্তু তাদের মধ্য থেকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গিয়ে নতুন দল তৈরি হবে, কিন্তু নাগরিক কমিটির লোকজন বলছেন যে তারা বিচারের আগে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট যে দোসররা আছেন তাদের বিচারের আগে কোনো নির্বাচন তারা মনে করেন না ঠিক হবে, তারা সেটা অংশগ্রহণ করবেন না। এমনকি যারা এই বিচারের আগে নির্বাচন চাইবেন তারা জাতির শত্রু, তারা এই ধরনের কঠোর মন্তব্য ব্যবহার করেছেন। তাত্ত্বিকভাবে তাহলে বিএনপিও জাতির শত্রু, এটা রাগঢাক ছাড়া যদি বলতে হয় তাহলে কথাগুলো এই রকমই দাঁড়ায়। এখন আমি আগেও বলেছি যে এই আইসিটিতে যে বিচার হচ্ছে, এই বিচার আসলে খুবই লেংথি হবে নানান কারণে। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাই বলে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন না করেই জাস্ট কিছু মানুষকে ফাঁসি দেওয়ার জন্য যখন জামায়াতের লোকজনের বিচার হয়েছিল, তখন প্রথম বিচার মিস্টার কাদের মোল্লার তদন্ত শুরু হয়েছিল 2010 সালের 3rd কোয়ার্টারে, এবং 13 সালের 1st কোয়ার্টারে এসে তার বিচারের প্রাথমিক রায় হয়েছে। সো প্রায় 3 বছরের একটা জার্নি, 2.5 বছরের বেশি। এখন এটাই কি তারা চাইছেন, এবং শুধু শেখ হাসিনা নাকি আরও কারো? এবং আমি নিশ্চিত যে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কাছাকাছি রাখার জন্য বেশ টাফভাবেই, মানে সবকিছু চেকস অ্যান্ড ব্যালেন্স তারা ঠিকঠাক করবেন। ফলে যেটা বলছি যে সরকারের ছাত্র উপদেষ্টারা যেভাবে কথা বলছে, তার সাথে নাগরিক কমিটি যা বলছে, এবং এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আলাপ এনেছে যে শুধু নির্বাচনের জন্য না, এক ধরনের অ্যালাইন্ড অবস্থা দেখা যাচ্ছে। কিন্তু যে বলেছে জনাব নাহিদ এবং জনাব আসিফ সরকারে বসে যখন বলছেন, তখন এই প্রশ্ন আসবে যে সরকারের মধ্যে কি এটা নিয়ে মতদ্বৈততা আছে নাকি, বিশেষ করে আরও স্পেসিফিকলি যদি বলি প্রধান উপদেষ্টার সাথে আছে কিনা। আমার মনে হয় যে তারা এই ব্যাপারগুলো তারা নিজেদের মধ্যে ঠিক করবেন। আমি বহুবার বলেছি, যখন প্রকাশ্যে এসে এই ধরনের আলোচনা করা হয়, এই ধরনের কথাবার্তা বলা হয়, তখন আসলে এটা কনফিউশন তৈরি করে, সিরিয়াসলি কনফিউশন তৈরি করে। এবং এই যে ছাত্র এবং উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টাদের সাথে বা ছাত্রদের সংগঠনগুলোর সাথে যারা এই মুভমেন্টের সামনের সারিতে ছিলেন, তার সাথে প্রধান দল, আমার বিরোধী কথাটা বেরিয়ে যায়, সরি এখনও বিরোধী দল না, তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বিএনপি যেহেতু আবারও 5 আগস্টের মতো করে মুভমেন্টে নামার কথা বলছে, এটা পরিস্থিতি ওইদিকে যেতেও পারে। যাই হোক, প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপির সাথে তাদের যে সংঘাতের পরিস্থিতি দেখা যাচ্ছে, তার সাথে ক্ষেত্রে এই মন্তব্যগুলো রোল প্লে করে। আমার কাছে প্রায় মনে হয় যদি বিএনপি তার বক্তব্য দেয়, বিএনপি তো সরকারে নেই, বাইরে যারা আছেন তারা তাদের বক্তব্য দিন, সরকারের জায়গা থেকে এই বক্তব্যগুলো
না আসাই ভালো। আমি আসলে মূলত এই কথাটাই বলতে চেয়েছিলাম। সরকারের জায়গায়, উপদেষ্টার জায়গা থেকে যখন এই বক্তব্যগুলো দেওয়া হয়, তখন সরকারের এক ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায় আর কারোর সাথে। তখনই আসলে যে বিএনপি বিরোধী দল হয়ে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হবে। বিএনপি সহ সবাই এই সরকারকে যেভাবে সমর্থন করছে, তখন সেই সমর্থন থেকে দূরে সরে আসার সম্ভাবনা তৈরি হয়। এবং আমরা খেয়াল করেছি এর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরং এই দাবিও করছেন যে সরকারের কোনো এজেন্সি দল তৈরি করতে সাহায্য করছে। আমি জানি না এটা কতটুকু সঠিক, উনি তথ্য নিশ্চয়ই জানেন, ওনার সেই তথ্যের ভিত্তিতে উনি বলেছেন। কিন্তু বাংলাদেশে এই চর্চা আছে, এই চর্চা আছে, ছিল। এটা যে একেবারে উড়িয়ে দেওয়া যাবে তা বলছি না, আবার এটা হয়তো এত সিরিয়াসও না, কিন্তু এই ঘটনাগুলো আছে এবং এই ঘটনাগুলো যত বাড়তে থাকবে, এগুলো আমাদের রাজনীতির মাঠকে তত ঘোলাটে করে তুলতে চাইবে। এবং এই ঘোলাটে যাতে মাঠ না হয়, আমাদের এটা এনশিওর করাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা খেয়াল করবো বিএনপি, আমি সার্ভিসে যেটা রিপোর্টের কথা বলছি, সেখানে এটাই প্রধান কারণ হিসাবে দেখাচ্ছিল। ছাত্রদের দল তৈরি বা অন্য কিছু মেজর ক্রাইসিস না। মেজর ক্রাইসিস হচ্ছে পরিস্থিতিকে যথেষ্ট ঘোলাটে করে ফেলে শেষ পর্যন্ত নির্বাচন না হতে দেওয়ার একটা চেষ্টা হতে পারে। সো আমরা চাইবো মাঠটা, রাজনীতির মাঠটা, রাজনীতির পানি এভাবে বলবো, যাতে ঘোলাটে না হয়। কারণ পানি ঘোলাটে হলেই সেই ঘোলাটে পানিতে অনেকে মাছ শিকার করার চেষ্টা করবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।